নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। যদি কথা বলি আজকে আমাদের এই যে মার্কেট, এখানে একটু প্রেসারই দেখা গেছে এবং 25,700 এই লেভেলটাকে ভেঙে তার নিচে কিন্তু বন্ধ হয়েছে। আর আমাদের মার্কেটে এফআইআই এদের তরফ থেকে প্রতিদিনই সেলিং দেখা যাচ্ছে। শুধুমাত্র এটাই দেখতে হয় যে কতটুকু বিক্রি করলো। যদি কম বিক্রি করে সেটা ভালো, এবং অন্যদিকে বেশি বিক্রি করলে তারপরে কিন্তু আবার প্রেসার তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। আর আজকের দিনে এই এফআইআই ডিআইআই ডেটা কেমন এলো? আজকের দিনেও দেখতে পাচ্ছেন এই এফআইআই এদের তরফ থেকে 4,781 কোটি টাকা সেলিং হয়েছে। তবে এটা ভালো ব্যাপার যে এই বিক্রির তুলনায় এই যে ডিআইআই এরা একটু বেশি কিনেছে। কত কিনেছে? এই 500 কোটির মতো বেশি কিনেছে। এই 5,217 কোটির শেয়ার এই ডিআইআই কিনেছে। আর আজকের দিনে দেখতেও পাচ্ছেন এই যে ভলিউমগুলো অনেকটাই তৈরি হয়েছে। এই ডিআইআই এফআইআই এদের বাই ভ্যালুই বলুন বা সেল ভ্যালুই বলুন। কি কারণে? কারণ কালকে এমনি মার্কেট ছুটি রয়েছে, তারপরের দিন শুক্রবার, এই সপ্তাহে একটা ট্রেডিং সেশন বাকি থাকবে। আর এরকম সময় অনেকে কি করে, এই শুক্রবারের যে ট্রেডিং সেশন সেটাকে এড়িয়েও যায়, কারণ এই সময় বড় মুভমেন্টও আসে না। মানে মানুষ কিন্তু অনেকে এই ছুটি কাটাতেও চলে যায়, এবং সেই কারণে তার আগে দেখতে পাবেন যখন এরকম বৃহস্পতিবার দিন বলুন বা শুক্রবার বলুন এরকম ছুটি রয়েছে, তার আগে কিন্তু অনেকে পজিশন খালিও করে দেয়। সেই কারণেই দেখতে পাচ্ছেন এই যে সেল ভ্যালু এটা কিন্তু বেড়েছে। এরপরে যদি কথা বলি, আমেরিকা এবং ইরানের যে পরিস্থিতি সেটা কিন্তু আরো জটিল হতে চলেছে। যে কোনো সময় একটা যুদ্ধ কিন্তু লেগে যেতে পারে। হতে পারে আমেরিকা প্রথম অ্যাটাক করলো, বা এমনও হতে পারে যে ইরানি প্রথম অ্যাটাক করে বসলো। এরকম অনেক রিপোর্টও সামনে আসছে। এইখানে দেখতে পাচ্ছেন ইউএস বেস ইন কাটার আর্গু পার্সিয়াল এভাকুয়েশন অ্যাজ ইরান রেভলিউশনারি গার্ড ডিক্লেয়ার্স হাই অ্যালার্ট। এই ইরানে যে আমেরিকার এই বেস রয়েছে সেগুলো তুলে নেওয়ার জন্য বলা হচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে এটাও দেখতে পাচ্ছেন ইউএস এর যে সমস্ত স্টাফ এই ইরানে রয়েছে তাদের কিন্তু সেই যে ইরান দেশটা ছেড়ে যাওয়ার কথাও বলা হয়েছে। এই যে তেহরান বা ইরান তারাই কিন্তু এই অ্যাটাকের কথা বলেছে। সাম পার্সোনাল অ্যাট কি ইউএস বেস ইন কাটার অ্যাডভাইসড টু এভাকুয়েট অ্যাজ ইরান অফিসিয়াল ব্রিংস আপ আর্লিয়ার অ্যাটাক। মানে এরকম রিপোর্টও সামনে আসছে ইরান তারাই কিন্তু প্রথম এই আমেরিকার উপর অ্যাটাক করে দিতে পারে। আর এই ইরানে এই যে পরিস্থিতি সেটা অনেক জটিল হয়ে গেছে। তো যদি আনঅফিসিয়াল কথা বলি, অনেক মানুষের মৃত্যু হয়েছে, অনেককে মৃত্যুদণ্ডও দেওয়া হয়েছে, এবং এই সম্পর্কে ডোনাল্ড ট্রাম্প এনার তরফ থেকে সরাসরি বক্তব্য এসেছে। তিনি এই যে প্রোটেস্টাররা যারা এই ইরানে প্রোটেস্ট করছেন তাদের সেই যে প্রোটেস্ট সেটা চালিয়ে যাওয়ার জন্য বলেছেন। কি বলেছে দেখতে পাচ্ছেন, কি প্রোটেস্টিং হেল্প অন দ্য ওয়ে। তো একটা দেশের প্রেসিডেন্ট সরাসরি ভাবে অন্য দেশের যে ব্যাপার সেই ব্যাপারে কিন্তু কথাও বলছে। আর কোনো নিউজ চ্যানেলে নয়, দেখতে পাচ্ছেন সরাসরি তার যে অফিসিয়াল ট্রুথ সোশ্যাল রয়েছে সেইখানে বলে দিয়েছে। কি বলে দিয়েছে? ইরানিয়ান প্যাট্রিয়টস কিপ প্রোটেস্টিং, টেক ওভার ইউর ইনস্টিটিউশন, সেভ দ্য নেমস অফ দ্য কিলার্স অ্যান্ড অ্যাবুজার্স, দে উইল পে এ বিগ প্রাইস। এবং তার সঙ্গে সঙ্গে ডোনাল্ড ট্রাম্প ইরানের যে বিভিন্ন অফিসিয়ালরা রয়েছেন তাদের সঙ্গে সমস্ত মিটিং ক্যান্সেল করে দিয়েছেন, এবং তিনি এটাও বলছেন এই মিটিং তখনই শুরু হবে যখন এই প্রোটেস্টারদের মারা বন্ধ হবে। হেল্প ইজ অন ইটস ওয়ে, মিগা। তো তিনি একটা নতুন স্লোগানও তুলেছেন। কি তুলেছেন? মিগা। মানে তিনি এর আগে বলছিলেন যে মেক আমেরিকা গ্রেট এগেন, তিনি এখন কিন্তু বলছেন যে মেক ইরান গ্রেট এগেন। মানে বর্তমানে এই ইরানে যিনি শাসনে রয়েছেন তাকে কিন্তু সেই শাসন থেকে উৎখাত করার কথাও বলছেন। আর এইখান থেকে পরিস্থিতি জটিলও হচ্ছে। তো বুঝতে পারবেন এরও যে এফেক্ট সেটাও কিন্তু মার্কেটে পড়ছে। তো আস্তে আস্তে শেষের দিকে যখন যাবেন বুঝতে পারবেন যে কিভাবে এর এফেক্ট মার্কেটে পড়ছে। এবং তার সঙ্গে সঙ্গে এই যে গ্রিনল্যান্ড যেটার ব্যাপারে একটা ডিসপুট তৈরি হয়েছে সেটাকেও কিন্তু এই আমেরিকা নিয়ে নেবে বলছে, এবং ডোনাল্ড ট্রাম্প এটাকে নেওয়ার ব্যাপারে সরাসরি হুমকিও দিচ্ছেন। কি বলেছে দেখতে পাচ্ছেন আজকের দিনেরই রিপোর্ট, ইটস এ বিগ প্রবলেম, ট্রাম্পস ওয়ার্নিং আফটার গ্রিনল্যান্ড চুজ ডেনমার্ক। যে কোনো মুহূর্তে এই যে গ্রিনল্যান্ড রয়েছে এটাও কিন্তু আমেরিকা দখল করে নিতে পারে, এবং এই যে সিচুয়েশনটা এটা কিন্তু খুবই সিরিয়াস হয়ে উঠেছে। তবে যদি কথা বলি এই সবকিছুর এফেক্ট আমাদের ইন্ডিয়ান মার্কেটের উপরে পড়ছে, কারণ আমরা কি করে থাকি, এই যে ক্রুড অয়েল সেটা আমদানি করে থাকি, এবং টপ যে তিনখানা দেশ এই ক্রুড অয়েল আমদানি করে থাকে তার মধ্যে কিন্তু আমাদের ভারতেরও নাম রয়েছে। এই কারণের জন্যই যদি দেখেন ভারতের যে মার্কেট সেটাই লাগাতার নিচের দিকে পড়ছে, এবং বিশেষ করে এই জানুয়ারি মাস পড়ার পর থেকেই এই মার্কেটে কিন্তু বড় পতন এসেছে। এবং সেই তুলনায় যদি অন্যান্য মার্কেটগুলো দেখি, এই যেমন জাপানের মার্কেট নিক্কেই দেখতে পাচ্ছেন 1.48% আজকের দিনেও বেড়েছে, এবং যদি লম্বা চার্ট দেখেন দেখতে পাচ্ছেন এটা তো একদম অল টাইম হাই রয়েছে। তারপরে এই হ্যাংসাং ইন্ডেক্স এটা একটা চীনের ইন্ডেক্স, তো যদি এইখানেও দেখি দেখতে পাচ্ছেন এক বছরে প্রায় 40% বাড়া রয়েছে। তারপরে এই কোসপি যেটা সাউথ কোরিয়ার মার্কেট রয়েছে এটাও যদি দেখেন এক বছরে প্রায় 89%-এর কাছাকাছি বাড়া। তারপরে এই ড্যাক্স যেটা জার্মানির ইন্ডেক্স এখানেও যদি দেখেন এক বছরে 24% বেড়েছে। তারপরে এই ফুটসি 100 এখানেও যদি দেখেন 6 মাসে 13%-এর কাছাকাছি কিন্তু বৃদ্ধি দেখা যাচ্ছে। এবং সেইখানে যদি দেখি আমাদের ইন্ডিয়ান মার্কেট দেখতে পাচ্ছেন 6 মাসে মাত্র 2.33% বাড়া, এবং যদি এক বছরের কথা বলি মাত্র কিন্তু 10% বেড়েছে। এবং সেই সঙ্গে সঙ্গে এই স্টক স্পেসিফিক বড় পতন তো দেখাই যাচ্ছে রোজ। তো এর পেছনের কারণগুলো কি কি রয়েছে, যে অন্যান্য দেশের মার্কেটগুলো ভালো পারফর্ম করছে এবং সেই তুলনায় ইন্ডিয়ার যে মার্কেট খারাপ পারফর্ম করছে, যদি সেই কারণগুলো খুঁজতে যাই মোটামুটি দুখানা কারণ রয়েছে। প্রথমত এই যে ইন্ডিয়ান রুপি এটা
দেখতে পাচ্ছেন নিয়মিতই দুর্বল হচ্ছে, এই 90.37 পৌঁছে গেছে এবং এই রুপি দুর্বল হওয়ার কারণে এই যে এফআইআইরা তারা নিয়মিত বিক্রি করেই যাচ্ছে। মানে এই মার্কেটকে ওপরে যেতে গেলে কি করতে হবে, এই যে রুপি সেটাকে শক্তিশালী করতে হবে আর এই এফআইআই তাদের ফিরে আসতে হবে। আর এই এফআইআই কি কি শর্তে ফিরে আসতে পারে, প্রথমত বাজেটে এলটিসিজি তার সঙ্গে সঙ্গে এসটিটি এইগুলো কমানো হলে, এবং আরো একটা আশা রয়েছে, কি আশা রয়েছে, যদি ইন্ডিয়া এবং আমেরিকার মধ্যে এই ট্রেড ডিল সেটা ভালোভাবে কমপ্লিট হয়ে যায়। এবং এই যে ট্রেড ডিল এটা বহুদিন ধরে ঝুলে রয়েছে, প্রায় 1 বছর হতে চললো, আর এই ট্রেড ডিল এক্ষুনি কমপ্লিট হওয়ার সম্ভাবনা কমই রয়েছে। কি কারণে, কারণ এই ডোনাল্ড ট্রাম্পের যে ট্যারিফের ব্যাপারটা সেই নিয়ে আমেরিকার যে সুপ্রিম কোর্ট সেখানে কেসও চলছে, আর আজকের দিনে এই ট্যারিফের ব্যাপার নিয়ে এই সুপ্রিম কোর্টের একটা রায় দেওয়ার কথা ছিল। তো এখানে দেখতে পাচ্ছেন ইউএস সুপ্রিম কোর্ট স্কিপস ট্যারিফ রুলিং এগেন, মানে আজকের দিনেও এই আমেরিকায় যে সুপ্রিম কোর্ট রয়েছে সেখানে ট্রাম্পের ট্যারিফের ব্যাপারটা নিয়ে কোনো শুনানিই কিন্তু হয়নি। মানে এইখানে যে আশা তৈরি হয়েছিল সেটাও কিন্তু ভেঙে গেল। তো হয়তো হবে 1 সপ্তাহ পরে হবে, 2 সপ্তাহ পরে হবে, এবং যতক্ষণ না এই ট্যারিফের ব্যাপারটা নিয়ে কোনো ক্লিয়ারিটি সামনে আসছে ততক্ষণ মার্কেটের কিন্তু উপরে যাওয়া খুবই চাপের ব্যাপার। এরপরে চলুন কিছু কোম্পানির কোয়ার্টার 3 যে নাম্বার সেটা দেখে নিই। প্রথমে কথা বলবো এইচডিএফসি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড এটার ব্যাপারে। তো এই কোম্পানি কি কাজ করে থাকে, দেখতে পাচ্ছেন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড, মানে মিউচুয়াল ফান্ড টাইপের কাজ করে থাকে। আর এর আগে দেখতেও পেয়েছেন যে সিপের ডেটাগুলো আসছিল, সেই ডেটাগুলো খুব হাইয়েস্ট জায়গাতে এসেছে। এই যে সিপের ডেটা সেটা 30,000 কোটিকে ছাপিয়ে গেছে। মানে কি, মানে ইনভেস্টমেন্ট কিন্তু বাজারে আসছে, এই মিউচুয়াল ফান্ডের মাধ্যমে হচ্ছে, এবং সেই কারণে এই কোম্পানিগুলোর যে নাম্বার সেটাও মোটামুটি ভালো আসার সম্ভাবনা দেখা যাচ্ছিল। দেখতে পাচ্ছেন এই যে নাম্বার এসেছে তার পরের মুহূর্তেই 2.71% বেড়ে গেছে। কোম্পানির নাম্বার কেমন এলো চলুন দেখে নিই। এইখানে দেখতে পাচ্ছেন কোম্পানির নাম্বার খুলে নিয়েছি। এইখানে দেখুন এই ডিসেম্বর 2025 এটা হচ্ছে এই কোয়ার্টারের ডেটা, তারপরে এই সেপ্টেম্বর 2025 এটা হচ্ছে এর আগের কোয়ার্টারের ডেটা, এবং এইখানে যে রয়েছে ডিসেম্বর 2024 এটা হচ্ছে এর আগের বছর সেম কোয়ার্টারের ডেটা। মানে এই 2024-এ যে কোয়ার্টার 3 নাম্বার এসেছিল সেটা হচ্ছে এই ডেটাটা। কোম্পানির সেলস কেমন হয়েছে, এই 934 ছিল, এর আগের কোয়ার্টারে 1026 ছিল, সেখান থেকে বেড়ে 1074। তারপরে এই অপারেটিং প্রফিট এটাও বেশি, 764, 801, এবং বর্তমানে এসেছে 877। আর যদি এই নেট প্রফিটের কথা বলি, এই নেট প্রফিটও বেশি, 641 থেকে বেড়ে হয়েছে 770, যেটা এর আগের কোয়ার্টারে ছিল 718। এবং এটাও দেখতে পাবেন মার্কেটের যে অনুমান সেটাকেও কিন্তু বিট করেছে, মানে অনুমানের থেকে ভালো এসেছে। আর এই ভালো নাম্বারের পরেই এই স্টকে কিন্তু 3%-এর কাছাকাছি জাম্প দেখা গেছে। আর এইখান থেকে একটা এরকম অনুমানও করতে পারেন যে অন্যান্য এএমসি কোম্পানিগুলো যখন নাম্বার দেখাবে সেই নাম্বারও কিন্তু ইনলাইন থাকবে, হয়তোবা ভালোর দিকেও আসতে পারে। এরপরে আইটি সেক্টরের কোম্পানি ইনফোসিস লিমিটেড, এই ইনফোসিসের নাম্বার কেমন এলো চলুন দেখে নিই। এইখানে সেলস যদি দেখেন বেড়েছে, দেখতে পাচ্ছেন এই 41,764 কোটি থেকে বেড়ে 45,479 কোটি, এবং কোয়ার্টারলিও এটা বাড়া। তারপরে যদি অপারেটিং প্রফিটের কথা বলি, 10,115 কোটি, 10,535 কোটি, এবং বর্তমানে 10,634 কোটি। কিন্তু এরপরের ডেটাগুলো কমে যাবে। এখানে দেখতে পাচ্ছেন এই 9,670 থেকে পড়ে হয়ে গেল 9,229, এবং এর আগের কোয়ার্টারে 10,229। তো এই প্রফিট বিফোর ট্যাক্স এটা কেন ইয়ারলি এবং কোয়ার্টারলি দু জায়গাতেই পড়ে গেল? এর আগে তো দেখতে পেলেন এই অপারেটিং প্রফিট, সেলস এগুলো সবই বেশি রয়েছে। কারণ কি, এইখানে দেখতে পাচ্ছেন আদার ইনকাম, এই যে সেকশনটা রয়েছে এইখানে দেখুন এর আগে আদার ইনকাম ছিল, মানে পজিটিভে ছিল, প্রায় 1,000 কোটির কাছাকাছি ছিল। কিন্তু এবারে আদার ইনকাম কত হয়েছে, এই -150, মানে লস হয়েছে এই আদার ইনকামের জায়গায়। আর কেন এই আদার ইনকামের জায়গায় লস দেখাচ্ছে, তো এই আদার ইনকাম এটা খুলে নেবেন। এইখানে কি রয়েছে দেখতে পাচ্ছেন এক্সেপশনাল আইটেম রয়েছে এই 1289 কোটি। তো এর আগেও যখন কোম্পানির নাম্বার পড়ছিলাম এই টিসিএস বলুন, টাটা এলেক্সি, এদের ক্ষেত্রে কোথায় এক্সেপশনাল আইটেমটা যাচ্ছিল, এই নিউ লেবার কোডের আন্ডারে একটা টাকা বেরিয়ে যাচ্ছিল। তো সেটাই দেখতে পাচ্ছেন কোম্পানির কিন্তু এই 1289 কোটি টাকা বেরিয়ে গেছে, এবং এই কারণেই পরের ডেটাগুলো খারাপ এসেছে। এই প্রফিট বিফোর ট্যাক্স এটা তো আলোচনা করলাম, এবার চলুন দেখে নিই নেট প্রফিট। এই নেট প্রফিট দেখতে পাচ্ছেন 6,822 থেকে পড়ে হয়েছে 6,666, এর আগের কোয়ার্টারে ছিল 7,375। ওই এক্সেপশনাল আইটেমটা কত গেছে, এই 1200 কোটির কাছাকাছি। তো মোটামুটি এই নেট প্রফিটের সঙ্গে যদি 1200 যোগ করেন তাহলে প্রায় 7,800-র কাছাকাছি আসতো, এবং যদি সেই এক্সেপশনাল আইটেম এটা বাদ না যেত তাহলে কিন্তু এই যে নাম্বারটা এটা ইয়ারলি এবং কোয়ার্টারলি দুটো জায়গাতেই ভালো আসতো। মানে শুধুমাত্র নিউজ চ্যানেলে দেখে নেবেন যে এই নেট প্রফিট কম এসে গেছে এবং আপনার মনে হবে স্টকটা খারাপ পারফর্ম করবে, সেরকম কিন্তু নয়। এটাও বুঝতে হবে কি কারণে কোম্পানির এই নেট প্রফিট এটা পড়ে গেল। এইখানে দেখতে পাচ্ছেন এই যে ইম্প্যাক্ট অফ লেবার কোড কত বেরিয়েছে টাকা, এই 1289 কোটি, এইটা খরচার খাতায় গেছে, এর আগের কোয়ার্টারেও ছিল না এবং আগের বছর সেম কোয়ার্টারেও ছিল না। তবে এই রেভিনিউ এটার দিক থেকে দেখতে পাচ্ছেন মার্কেটের যে অনুমান সেটাকে বিট করেছে। আর যেহেতু এই এককালীন খরচার জন্য প্রফিট কমে গেছে সে কারণে কিন্তু মার্কেটের যে অনুমান সেটাকে বিট করতে পারবে না, এটাই স্বাভাবিক ব্যাপার। এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানি এই যে রেভিনিউ গ্রোথ গাইডেন্স সেটাও বাড়িয়ে দিয়েছে, এই 3 থেকে 3.5% করেছে। আর এর আগে কোম্পানি এই যে গাইডেন্স এটা কত দিয়েছিল, 2 থেকে 3%। তো এই 2 থেকে 3%, এর থেকে কিন্তু এই 3 থেকে 3.5% এটা অনেকটাই বেশি। তাহলে কি মোটামুটি বুঝতে পারলেন কোম্পানির যে রেভিনিউ সেটা ভালো, তার সঙ্গে সঙ্গে অনুমানের দিক থেকেও ভালো।
আর এই নেট প্রফিট অতিরিক্ত খরচার জন্য পড়েছে এবং কোম্পানি এই যে রেভিনিউ গাইডেন্স এটা বাড়িয়ে দিয়েছে। তাহলে এর পরের দিন যেদিন মার্কেট খুলবে মানে শুক্রবার দিন, সেদিনেই কোম্পানিটা কেমন পারফর্ম করবে। তো তার জন্য শুক্রবারের অপেক্ষা করতে হবে না, আজকেই বুঝতে পারবেন যে ইন্ডিয়ান মার্কেটে ইনফোসিসের শেয়ারটা কেমন পারফর্ম করতে পারে। কিভাবে বুঝবেন? এই আমেরিকান মার্কেটে এই যে ইনফোসিস এই কোম্পানিটার যে এডিআর লিস্টে রয়েছে সেই এডিআর এর পারফরমেন্স দেখলেই বুঝতে পারবেন। তো চলুন সেটাও দেখে নিই। এইখানে দেখতে পাচ্ছেন ইনফোসিসের এডিআর এর যে পারফরমেন্স সেটা খুলে নিয়েছি। কেমন পারফর্ম করছে ইনফোসিসের এডিআর? প্রায় 7%-এর কাছাকাছি উপরে রয়েছে। এবং এই ইনফোসিস এটা বাড়ার কারণে দেখতে পাচ্ছেন এই যে উইপ্রো এটাও কিন্তু 3.12% বাড়া। তো মোটামুটি এখান থেকে একটা আন্দাজ করা যাচ্ছে যে শুক্রবার দিন মার্কেট খুলতে এই যে ইনফোসিসের শেয়ার বলুন, উইপ্রো শেয়ার বলুন, এগুলোতে ভালো পারফরমেন্স দেখা যেতে পারে। তবে এর মাঝখানে একটা ট্রেডিং সেশনও রয়েছে। সেদিন যদি ধরুন খুব খারাপ খবর এসে গেল বা এই আমেরিকান মার্কেটে এডিআর খুব বেশি পড়ে গেল, তাহলে হয়তো সেই আশা থাকবে না। কিন্তু এখনো পর্যন্ত যেটুকু দেখা যাচ্ছে কোম্পানির এই যে রেজাল্ট সেটা কিন্তু মার্কেটের ইনভেস্টররা ভালোভাবেই নিয়েছে। এখন দেখতে পাচ্ছেন আবার বেড়ে গেছে, 7.39% বাড়া রয়েছে। আর যদি ইনফোসিসের টেকনিক্যালের কথা বলি, দেখতে পাচ্ছেন ইনফোসিসের এই যে শেয়ারটা এই মুহূর্তে 20 ডে ইএম এর অনেকটা নিচেই নেমে গেছে। এই 20 ডে ইএম এটা কতই দাঁড়িয়েছে? এই 1613.83 এবং আজকের যে ক্লোজিং এটা হয়েছে 1599.80। এইখান থেকে এই কোম্পানিটা একটা হেভি রিভার্সালও কিন্তু দেখাতে পারে। তারপরে এই আইসিআইসিআই ব্যাংকের এডিআর 0.30% ডাউন, এইচডিএফসি ব্যাংকের এডিআর 0.48% নিচে রয়েছে, ডক্টর রেড্ডি ল্যাব এটাও একদম নিউট্রাল রয়েছে, যাত্রা অনলাইন এটাই 0.5% মতো বাড়া রয়েছে। এরপরে যদি আমেরিকান মার্কেট দেখি তো এই ডাউ জোন্স এখানে মোটামুটি 0.5%-এর কাছাকাছি পতন এই মুহূর্তে দেখা যাচ্ছে। আর এই নাসডাক কম্পোজাইট এটা কেমন পারফর্ম করছে? নাসডাক কম্পোজাইট এটা 1% নিচে রয়েছে। আর চলুন আমাদের গিভ নিফটি দেখে নিই। এই ইনফোসিস এবং উইপ্রো এগুলোর ভালো পারফরমেন্সের জন্য এই যে গিভ নিফটি এখানে দেখতে পাচ্ছেন প্রায় কিন্তু 80 পয়েন্টের কাছাকাছি তেজি এই মুহূর্তে দেখা যাচ্ছে। তবে এর সঙ্গে সঙ্গে একটা খারাপ খবর আমরা মার্কেটে দেখতে পাচ্ছি। কি সেই খারাপ খবর? যে ক্রুড অয়েল হয় না, সেই যে ক্রুড অয়েলের প্রাইস সেটা কিন্তু লাগাতার বাড়ছে। যদি ক্রুড অয়েলের কথা বলি, দেখতে পাচ্ছেন এই যে ডব্লিউটিআই ক্রুড আজকের দিনেও 1% বেড়ে গেছে এবং এই ব্রেন্ট ক্রুড এটাও 1.12% বেড়ে গেছে। এবং কিছুদিন আগে এই ডব্লিউটিআই ক্রুড এটা 56-এর কাছাকাছি চলে এসেছিল এবং ব্রেন্ট ক্রুড এটা 60-এর কাছাকাছি চলে এসেছিল। আর এই ক্রুড অয়েলের দাম বেড়ে যাওয়া মানে কি? মানে আমাদের ইন্ডিয়াকে বহু পরিমাণে ক্রুড অয়েল আমদানি করতে হয়। তো এই ক্রুড অয়েল আমদানি করতে যে খরচা সেটা কিন্তু অনেক বেড়ে যাবে। আর এমন অনেক ইন্ডাস্ট্রি রয়েছে যারা এই ক্রুড অয়েলকে কাঁচামাল হিসেবে ব্যবহার করে। তার মধ্যে কি কি ইন্ডাস্ট্রি রয়েছে যদি কথা বলি, এই পেন্ট সেক্টর রয়েছে, টায়ার সেক্টর, সিমেন্ট সেক্টর রয়েছে, কেমিক্যাল সেক্টর রয়েছে, তারপরে যে এভিয়েশন সেক্টর রয়েছে। তো সবারই কিন্তু এই ক্রুড অয়েল লাগে। আর এই ক্রুড অয়েল বেড়ে গেলে সেটা কিন্তু সরাসরিভাবে মার্কেটের ওপর নেগেটিভ ইম্প্যাক্টও ফেলবে। যদি এখানে এই ক্রুড অয়েলের টেকনিক্যাল চার্ট দেখেন, দেখতে পাচ্ছেন একদিনের যে ক্যান্ডেল স্টিক সেটা খুলে নিয়েছি। তো এই ক্রুড অয়েল এটা কিন্তু টানা 6 দিন এরকম ওপর দিকে বাড়ছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।